স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছি আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানাই না, একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের মূল্যবান পর্যবেক্ষণ বিশ্লেষণগুলো জানান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। যারা ফয়েজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আয়োজন শুরু করার আগে একটু আলাপ করছিলাম যে কী বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ধাপে ধাপে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারবো এবং দর্শক আমাদের সঙ্গে এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং অনলাইনে অবশ্যই যুক্ত হবেন এবং তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ এবং পর্যবেক্ষণগুলো আমরা জানার চেষ্টা করব। ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা গতকালকে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির একজন নেতাকে যুক্ত করেছিলাম এবং তিনি বলছিলেন যে আমরা ভেবেছিলাম অতীতে যে নির্বাচনগুলোতে সহিংসতার ঘটনা ঘটেছে এবার তার চাইতে কম হবে। আমি তাকে প্রশ্ন করলাম যে এবার কি আগের রেকর্ড ছেড়েছে? তিনি বললেন যে আগের রেকর্ড ছাড়েনি, কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হয়নি। সরকার আমার দিক থেকে মনে হচ্ছে কমপ্লিটলি ফেল। ব্যাখ্যা আছে নিশ্চয়ই, একটু জানাবেন, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি দশম সংসদ নির্বাচনে ৩১৫ জন, একাদশে ৭৮০, দ্বাদশে ৪৬০ জন আহত হয়েছিলেন। এখন পর্যন্ত ২৭৪টি ঘটনা রয়েছে এই নির্বাচনের আগে। একটু জানাবেন আসলে সহিংসতার মাত্রাটা কেমন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা, যেই রাজনৈতিক নেতার বক্তব্যে আপনি বলেছিলেন যে ওনারা যেটা প্রত্যাশা করছিলেন সেটা হয়নি। কমপ্লিটলি গভর্নমেন্ট ফেল কি ফেল না সেই ডিবেটে আমি যাচ্ছি না, বাট উনি যেটা প্রত্যাশা করেছেন একই প্রত্যাশা আমারও। আমরা সহিংসতা বলেন, দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, ক্ষতিকর যাবতীয় সকল জিনিসকে আমরা শূন্যে দেখতে চাই। এটা আমাদের চাওয়া, এটা আমাদের উইল। বাট রিয়েলিটি হচ্ছে কোনো কিছুকেই পুরোপুরি শূন্যতে নামিয়ে নিয়ে আসা যায় না। আপনি যদি ইউএস এর প্রেসিডেন্ট ইলেকশন, সেখানেও টুকটাক সহিংসতার খবর বা সংঘাতের খবর আমরা পাই, তাই না? তো আপনি যদি প্রথম কথা হচ্ছে এটা দুঃখজনক যে আমাদের এই সময়ে এসেও, অর্থাৎ ২৪-এর একটা এত বড় রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া যেই গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক উত্তরণের যেই প্ল্যাটফর্ম আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, এই অবস্থায় এসেও ফ্যাসিবাদী শাসন আমলের নানান বিষয়কে রেফারেন্স হিসেবে বা উদাহরণ হিসেবে বা তুলনামূলক চিত্রের জন্য যখন আলোচনা করতে হয়, এটা খানিকটা দুঃখজনক। কিন্তু রিয়েলিটি হচ্ছে এইটা নিয়ন্ত্রণ করা বা এটা থেকে বিরত থাকা, এটা একক সরকারের কোনো পক্ষে সম্ভব নয়। বরঞ্চ ইলেকশনের মতো বড় গুরুত্বপূর্ণ ঘটনায় রাজনৈতিক দলগুলির নানান ধরনের দায় দায়িত্ব এখানে থাকে। তো রাজনৈতিক দলকে আমি কোনো ব্লেম করছি না। পরিসংখ্যানগত দিক থেকে যদি আমি বলি, ২০১৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, যেই নির্বাচনে বেসিক্যালি অর্ধেক নির্বাচন হয়েছে। খেয়াল করুন, ২০১৪ সালের নির্বাচনে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা একটা দেশের একটা বড় অংশ নির্বাচনের বাহিরে ছিল, তাই না? সুতরাং এই ১৫৩ জন নির্বাচিত হওয়া মানে অর্ধেকেরও বেশি দেশ নির্বাচন নেই। সো অর্ধেক নির্বাচনে, সেই নির্বাচনে ৫৩০টি সহিংসতার ঘটনা বা ভায়োলেন্সের ঘটনা, ইলেকট্রাল ভায়োলেন্স সংগঠিত হয়েছে, যেখানে অন্তত ১১৫ জন মৃত্যুবরণ করেছে। সো আপনি যদি ২০১৮ সালের নির্বাচন দেখেন, এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল, বাট নির্বাচনের ঠিক আগের রাত পর্যন্ত বোঝা যায়নি যে কি ঘটনা ঘটে গেছে এর মধ্যে। তো সেই নির্বাচনেও আপনি ৪ শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানেও ডজন খানেক মানুষ নির্বাচনী সহিংসতায় মৃত্যুবরণ করেছে। আপনি যদি ২০২৪ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, কোনো অপোনেন্ট ছিল না, একদম আমিরামি নির্বাচন যেটা বলা হয়, নিজেরাই নির্বাচন, একটা ভ্রাতৃত্বপূর্ণ নির্বাচন ছিল একদলীয় ব্যবস্থার মধ্যে, সেই নির্বাচনেও আপনার ৫ শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানেও বেশ কিছু মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে, সহিংসতায় হত্যার শিকার হয়েছে। এবার যদি আমরা এই নির্বাচনের ক্ষেত্রে আসি, আপনি যদি তফসিল ঘোষণার পর থেকে দেখেন, সেখানে কিছু ঘটনা ঘটেছে। আর আপনি যদি পার্টিকুলারলি প্রচারণার ক্ষেত্রে আসেন, দেখেন, আপনি খেয়াল করবেন যে প্রচারণায় এইবারের নির্বাচনে খুবই কিছু আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া কোনো ক্ষেত্রে আমরা ইউরোপ আমেরিকান নির্বাচনে যে ধরনের সম্প্রীতি দেখি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, কোনো ক্ষেত্রে আমরা সেটা দেখছি।
কিছু আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া। কিরকম দেখুন, এবারের নির্বাচনে আপনার এই জাস্ট আপনি কিছুক্ষণ আগে যে বিডি নিউজের লিড নিউজ ছিল, যেটা প্রধান খবর, সেটা হচ্ছে জনাব মির্জা আব্বাস এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে। দেখুন এত বড় স্পেস পেয়েছে একটা মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায় এত বড় স্পেস পেয়েছে। নির্বাচনের এই সময় সাধারণত গণমাধ্যমে অনেক বড় সংঘাত সহিংসতা ছাড়া এত বড় স্পেস কোনো মিডিয়ায় পায় না। ওনারা কি জন্য পেয়েছেন? ওনারা আলোচিত হয়েছেন একে অপরের বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য দিয়ে। তার মানে কি, আপনি কথার যে লড়াই, কথার লড়াইটা চলছে এখন, কথার লড়াইকে কোনোভাবে আমরা ভায়োলেন্সের আকারে নিয়ে আসতে পারি কিনা এটা আমার সন্দেহ, বা এটাতে আমি খুবই নির্বাচনের আগ দিয়ে এরকম জিনিস আমরা দেখে অভ্যস্ত, রাইট। কিন্তু বড় ধরনের দেখা যায় কোনো এক জায়গায় চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, বা আপনি তো, আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সম্ভবত বরিশালের বাউফলের ওখানে নির্বাচনে, এটা পটুয়াখালীতে সম্ভবত বাউফলের ওখানে বিএনপির একটা বড় মিছিল যাচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম জামাত ইসলামের ক্যান্ডিডেট তারও একটা বড় মিছিল উল্টো দিক থেকে আসছিল, তারা একে অপরকে সাইড দিয়ে চলে গেছে। কোনো জায়গায় একটি মানে উস্কানিমূলক স্লোগান পর্যন্ত হয়নি। এই সৌন্দর্য তো আমরা দেখছি নানান বিবেচনায়। এরপরেও যে ভাই বলেছেন যে ওনারা যেরকম প্রত্যাশা করেছিলেন সেটা হচ্ছে না, আমি ওনার সঙ্গে, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, পূর্ণ শ্রদ্ধা। আমিও প্রত্যাশা করেছিলাম অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারাই যখন নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের মধ্যে এরকম অন্তত কথার লড়াইটাও এত উচ্চমাত্রায় যাওয়ার কথা নয়। একদম, আমি আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমি একটু ফজলে হুদা বাবুল আপনার কাছে আসি এবং সাহেব তারিক আপনার কাছেও আসবো। সময়টা যেহেতু একেবারে শেষের দিকে, অর্থাৎ বিরতির আগের যে মুহূর্তটা, কাজে আপনাদের কথা বলার মাঝখানে আমি হয়তো বিরতিতে যেতে পারি। ফজলে হুদা বাবুল, একটা জিনিস একটু বলবেন, মানে এই ইলেকশনটা এমন একটা প্রেক্ষাপটে হচ্ছে যেটাকে খোদ প্রধান উপদেষ্টাই বলছেন একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক নির্বাচন? কারণ অনেকে আছেন 2008 সালের পর ভোট দেননি। আমরা যখন ভোটের অঙ্ক বলে একটা আয়োজন করি, সেখানে আমরা দেখতে পারি যে ভোটার এখন পাওয়া যাচ্ছে তার 3 ভাগের 2 ভাগ কোনো কোনো ক্ষেত্রে যারা 2008 সালের পর নতুন যুক্ত হয়েছে, অর্থাৎ ওই সময় একটা বিরতিতে ছিল, তারা হয়তো ভোট দেয়নি। তার মানে বোঝা যাচ্ছে একটা বড় ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা, খুব চ্যালেঞ্জিং একটা অবস্থায় একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে সবার একটা দায়িত্ব প্রয়োজন এবং বড় ধরনের সহিংসতার ভয়ও অনেকের মধ্যে কাজ করছিল, মব সহ নানা কিছু। আপনি এখন নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে ডেটাটা দেওয়া হয়েছে সহিংসতার, আপনি বাস্তব চিত্র কি তেমনটাই দেখছেন নাকি আরো বেশি মনে হচ্ছে আসলে? ধন্যবাদ ৭১ টিভিকে এবং আমার সহ আলোচক সাহিত্যকার তারিক ভাই, এবং এই মাত্র আমাদের এনসিপির সিরাজগঞ্জের সাইফ মোস্তাফিজ আসলেন, এবং অবশ্যই সিনিয়র সহকারী প্রেস সচিব আমাদের সাথে আছেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ নারী ফুটবল টিম সাফ অনূর্ধ্ব-19-এ ভারতকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এই জন্য আমাদের নারীদের কনগ্রাচুলেশন, সারা দেশবাসীকে শুভেচ্ছা। যেটা আপনি বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন ওই অর্থে আপনি যদি কম্পারেটিভ বলেন, যে স্ট্যাটিস্টিক্স দিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব মহোদয়, কিন্তু বাস্তব কথাটা হচ্ছে যে আমরা কি ওই স্ট্যাটিস্টিক্সের জন্য কি আমরা এই জুলাই অভ্যুত্থান করলাম কিনা, আমাদের দেশটা স্বাধীন হয়েছে ওই জন্য কিনা, এটা কিন্তু একটা বাস্তব প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে কেন হবে সহিংসতা? আমরা দেখেছি ইতিপূর্বে সহিংসতাগুলোর কিন্তু কার্যত কোনো বিচার বা তড়িৎ কোনো ব্যবস্থা আমরা দেখিনি। এই একটা সময়, এমন সময়ে আমাদের নির্বাচনটা হচ্ছে যখন আমরা একটা জুলাইয়ের, আমরা আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা একটা বাংলাদেশকে একটা সুন্দর ভবিষ্যৎ দাঁড় করাতে চাই বাংলাদেশের এবং পরবর্তী প্রজন্মের। এই সময়টাই সবকিছু একটু ওপেন থাকা উচিত ছিল। অস্ত্রগুলো কিন্তু এখনো পুরোটা না, আংশিকও কতটুকু হয়েছে এটাও প্রশ্নের দাবি রাখে। অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি। এছাড়াও যে গুমোট একটা সিচুয়েশন,
আচ্ছা, আমি মানুষ আমি একটু দুঃখ প্রকাশ করছি, একটা বিরতিতে যেতেই হবে, কারণ হাতে থাকা শিরোনামগুলো দর্শকদেরকে জানাতে হবে। আমি এখান থেকে আলাপটা শুরু করব। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ফজলুদ্দিন বাবুল, আপনাকে থামিয়েছিলাম, একটু শেষ করবেন। মাথায় রাখবেন, আমি কেবল আপনার কাছ থেকে ছোট করে এটাই জানতে চেয়েছিলাম যে বিগত সময়ে নির্বাচনের যে পরিবেশ ছিল, এখনকার পরিবেশ আপনার কাছে মনে হচ্ছে কিনা আগেরগুলো চাইতে কিছুটা হলেও ভালো, এবং আপনি এবং আপনারা যারা আছেন প্রার্থীরা সেফ ফিল করছেন কিনা? জি। না, সেফ ফিল করছি না। আমি আমার শুভাকাঙ্ক্ষী অন্তত 4 থেকে 5 জন আমাকে পরামর্শ দিয়েছে যে আর্মড সিকিউরিটি নিয়ে চলতে, অন্তত 2 জন যে 24 ঘন্টা ডিউটি করবে। কিন্তু আপনি জানেন, আমি যদি এলাকায় আর্মড সিকিউরিটি নিয়ে চলি, লোকজন, এটা গ্রামের লোকজন হাসাহাসি করবে। সো আমাকে ওই রিস্কটুকু নিয়েই চলতে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এরকম অনেক প্রার্থীর ক্ষেত্রেই মানে পরিবেশটা গুমট। আমি লাস্ট যে শব্দটা ইউজ করতে চেয়েছিলাম সেটি হচ্ছে পরিবেশটা গুমট, বিকজ নো ওয়ান হ্যাজ দ্য ট্রাস্ট টু আদার্স। অ্যাটলিস্ট যদি অ্যাডমিনিস্ট্রেশনটা, যদি প্রশাসন যদি সেই রকম আপনার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিত যে হ্যাঁ, তারা পার্টিকুলার কোনো দলকে বা কোনো মানুষকে তারা সাপোর্ট করছে না, দে আর ইম্পার্শিয়াল। এই জিনিসটা কিন্তু প্রমাণ হতে আমাদের এখনো আমরা খুব একটা ক্লিয়ার নয়। এখানে প্রশাসনকে নিয়ে আমাদের মধ্যে, আমি জানতাম না যে নির্বাচনের দিন এক জায়গা থেকে আরেক জায়গায় এসব যাওয়া যায় না, আমার অভিজ্ঞতা ছিল না। এখন শুনছি যে মাত্র 2টা গাড়ি থাকতে পারবে। আমি যে আসনে ভোট দিব, সে আসন থেকে আমার লাস্ট আসনটা হচ্ছে 45 to 46 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি যদি সেখানে যেতে চাই, সেখানে কিন্তু আমি যেতে যেতে হয়তো অনেক কিছু ঘটনা ঘটে যাবে। আমি এটাও জানতে যেহেতু সিসিটিভি নাই, এবং প্রশাসন যে গুমট পরিবেশ সৃষ্টি করেছে, যেমন আমাদের বিএনপির প্রত্যেকটা প্রার্থীকে 1বার 2বার 3বার 4বার করে শোকজ এবং সশরীরে ডিস্ট্রিক্টে যাওয়া, একদিন ডিস্ট্রিক্টে যাওয়া মানে ওই দিন আমাদের কাজ শেষ, ওই দিন আর আমরা প্রচারণা করতে পারবো না। আমরা গত 17 বছরে কিন্তু গ্রামে ঢুকতে পারিনি আমাদের কারণে। তো এই যে নিরপেক্ষতার যে একটা ইস্যু প্রশাসন, এটা এখনো আমরা আশ্বস্ত নই। আবার পক্ষান্তরে আমরা যখন আমাদের নির্বাহী অফিসারদেরকে আমরা বলছি থানায় যে এইটা হচ্ছে, আপনারা দেখছেন না ওটা, ও তাই, তাহলে আপনারা একটা অভিযোগ করেন। মানে দে আর নট ইন এ পজিশন টু টেক any initiative by themselves, whereas they take initiative against BNP. So in even in a minimum, if you do বুঝতে পারছি, violate আপনি in a আপনি minimum অনেকগুলো পয়েন্ট level, you বলেছেন। will get the আমি notice. যেখানে এখানে যেহেতু লাস্ট জি 30 সেকেন্ড আমি শেষ করছি। তো সেইখানে আমরা আসলে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমরা প্রত্যেকটা প্রশাসনের পদক্ষেপকে দেখে আসছি যে শুধুমাত্র বিএনপিকে ডাউনগ্রেড করার জন্য। এই জন্য আমাদের মধ্যে একটা ভয় ভীত বা একটা গুমট পরিস্থিতির মধ্যেই আমরা কিন্তু নির্বাচনটা করছি। 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, এগুলো নিশ্চয়ই আমার কাছে তো নোট তো আছে, আমি নিশ্চয়ই ফয়েজ আহমেদ আপনার কাছ থেকে ব্যাখ্যা জানার চেষ্টা করবো। আমি আরেকটু শায়েস্তা তারিক আপনার কাছে আসতে চাই। একটি নিশ্চয়ই শুনলেন যে ফজলুদ্দিন বাবুল বলেছে যে এই আর্মসটা আসলে মিসিং গেছে, সেটা এখনও আসলে ফিরে পাওয়া যায়নি, সেটা ঝুঁকি তৈরি করছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন, এবং একই সঙ্গে তিনি সেফ ফিল করছেন না, তার জায়গা থেকে তিনি এটা বলেছেন। এই সমস্ত বিষয়গুলোর সাথে আপনি একমত কিনা, এবং আপনার দিক থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে কোন কোন জায়গায় শঙ্কা রয়েছে এখনো বলে মনে করেন, ছোট করে? ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের এই আলোচনাটি দেখছেন সেই সমস্ত দর্শকদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফজলে হুদা বাবুল ভাই যে সমস্ত বিষয় বলেছেন তার অনেকগুলোর সাথেই আমি একমত। তবে আমি সৌভাগ্যবান, এবং আমি যে আসনে নির্বাচন করছি ঢাকা নয়, আমার মনে হয়, এটা আমার ধারণা, আমাদের এখানে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই তুলনামূলকভাবে আমরা সবাই সহনশীল আচরণ করছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই আসনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এখনো পর্যন্ত তেমন কোনো শঙ্কাজনক পরিবেশ আমরা এখনো দেখতে পাইনি, যদিও শঙ্কা আছে। যেটা বাবুল ভাই বললেন যে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে দেহরক্ষী ব্যবস্থা করার জন্য, কারণ কখন কি হয়, সবার ভোটারদের মধ্যে শঙ্কা, এই বিষয়টা আছে।
এটা আমাদেরকে কিছুটা উদ্বিগ্ন করছে। এবং অস্ত্র উদ্ধারের বিষয়টাও, এটা আমি একমত। আমি যে দিকে নজর দিতে চাচ্ছি বিশেষভাবে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তা কি আমরা শেষ পর্যন্ত পাবো, এটা নিয়ে কিছু সংশয় আমার মধ্যে আছে। তাদের কারো কারো আচরণ আমাদের কাছে এখনো পর্যন্ত এটা অভিযোগ আকারে উত্থাপন করার মতো এত বড় নয়, কিন্তু এগুলি খুব সিগনিফিকেন্ট। তারা বিশেষ বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছেন বলে মনে হচ্ছে। তো এটা আশা করব যে নির্বাচন কমিশন এই জায়গা থেকে সরে আসবেন, কারণ নির্বাচন কমিশনের কমিশনারদের পরিণতির কথা তারা মনে রাখবেন। এমন কোন কাজ তারা করবেন না আশা করি যেটা জনগণের উদ্ভাবন করে। আমি জায়গাটিতে ভয়ের জায়গাটা যাচ্ছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সকলের সরকার মনে করি। এই জায়গাটায় নিরপেক্ষতা অন্তর্বর্তীকালীন সরকার কি শেষ পর্যন্ত ধরে রাখতে পারছেন? এই জায়গাটা আমি প্রশ্নটা এখন রাখলাম। পর্যন্ত তো পারছে, কারণ এখন পর্যন্ত তো পারছে 7 তারিখ। না না না, এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় দৃশ্যমান পক্ষপাত দেখতে পাচ্ছি। কোন কোন উপদেষ্টার ভাই নির্বাচন করছেন, সেই জায়গায় তিনি ভূমিকা রাখছেন। এটা খুবই লজ্জাজনক, এটা খুবই লজ্জাজনক। আমি এই বিষয়ে আমি বলবো এখনো সংবরণ করা উচিত, এখনো সংযত হওয়া উচিত। কারণ হচ্ছে এই বিষয়গুলি উপযুক্ত কিন্তু প্রমাণ নিয়ে কি কমিশনের কাছে আপনারা বলেছেন যে এই না, উপদেষ্টা? এখনো পর্যন্ত আমি তো এটা আগেই বললাম যে এখনো পর্যন্ত আমরা এটাকে ধারণা করব যে এই জায়গা থেকে সবাই সরে আসবেন, কারণ এমন কোন ঘটনা ঘটবে না যেটা নিয়ে মানে দেশে একটা ক্ষোভের সঞ্চার হবে। আর কোন শঙ্কার জায়গা? আরেকটা বিষয়, সর্বশেষ একটা বিষয় বলতে চাই। বাবুল ভাই বোধহয় এটা উল্লেখ করেছিলেন, সেটা আমিও উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ভোট গণনার বিষয়। বাবুল ভাই না, এটা আজকে বোধহয় কোনো সংবাদে এটা শুনেছি, ভোট গণনা নিয়ে। আমি একটু থামাই, কারণ এটা আমার আলাদা একটা আলোচনার বিষয়, এবং তখন আসলে আপনাদের সবারই মতামতটা নিব, কারণ এটা আসলে ক্রাইসিস রিপোর্ট থেকে বেশ ভালো আকারে, বড় আকারে এই ব্যাখ্যাটা দিয়েছে যে কেন আসলে গুরুত্বপূর্ণ। আমি একটু এস.এম. সাইফ মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই। যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক ঘন্টা দেড়েক আগের খবর আমাদের নিউজ গ্রুপে এসেছে। আমাদের সহকর্মী রাশেদ আনিস, যিনি আসলে এনসিপি নিউজগুলোই মেইনলি কাভার করেন, তিনি জানালেন যে জয়নুল আবেদিন শিশির তিনি হত্যার হুমকি পেয়েছেন, একটা জিডিও তিনি করে এসেছেন। গতকাল আমরা জানছিলাম এবি পার্টির একজন নেতা, তিনি ব্যারিস্টার, এবং তিনিও আসলে খুব আনসেফ ফিল করার কারণে হত্যার হুমকি পাচ্ছেন, এই মর্মে তিনি একটা জিডি করে এসছেন রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক কার্যালয় বরাবর। ওদিকে আমরা বলছি যে নির্বাচনের পরিবেশ অন্যান্য বারের তুলনায় কিছুটা হলেও ভালো। দুটো প্রেক্ষাপট একসাথে বলবেন, কতটুকু ভালো দেখছেন এবং এখন পর্যন্ত কোথায় কোথায় শঙ্কা রয়েছে? পয়েন্টগুলো কিন্তু আগে যেগুলো হয়েছে সেটার বাইরে নতুন কিছু থাকলে একটু বলবেন আর কি। জি, ধন্যবাদ সবাইকে। আমার বিজ্ঞ সহ-আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা। দেখেন, আমাদের এখনকার যে সময়, মানে আমি আমার ইনবক্স বা আমি আমার কমেন্ট সেকশন অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ গুলো যদি আপনাকে দেখাই, এরকম হাজার হাজার আসলে মেসেজ, অনেক কি বলে ফেক আইডি দিয়ে হচ্ছে, যে দেখা যাচ্ছে যে এখন থ্রেট করা হচ্ছে। কারণ আমার এই আসনে আমি যা যা সমস্যা দেখতে পাচ্ছি, বা আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের যেসব অপকর্মগুলো আছে সেগুলো নিয়ে যখন আমি কথা বলছি, তখন দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে অ্যাটাক করার চেষ্টা করছে। এখানে যে পরিমাণ মানে বালুমহল দখল করা, টেন্ডারবাজি করা, দুর্নীতিবাজি করা, এই বিষয়গুলো নিয়ে যখন একজন নাগরিক হিসেবে আমি কথা বলছি, তো সেটা আসলে তাদের গায়ে লাগছে এবং তারা হুমকি ধামকি দেওয়া শুরু করছে। এবং যে গোয়েন্দা সংস্থাগুলো আছে কয়েকটা জায়গা থেকে আমাকে আলাদা করে ফোন করে বলেছে যে আপনি একটু সিকিউরিটি আপনার বাড়ান, রাত করে কোথাও বেরোবেন না। তারপরে এরকম অনেকগুলো আমাকে নানা কিছু বলছে, বা আপনি এত স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলবেন না। কিন্তু দেখেন ভাই, আমরা যারা জুলাই থেকে উঠে আসছি, আমাদের কথাগুলো আসলে এরকম স্ট্রেট কাট। যেটা আমরা অন্যায় দেখছি, যেটা আমাদের সামনে পড়ছে, সেটা আমরা কথা বলবোই। এবং এটার জন্য যদি আমাদের এরকম হুমকি দামকি আসে, সেটা আসলে আমাদের কাছে খারাপ লাগে। কারণ যাদেরকে আমরা রাজনীতি করার অধিকার বা সুযোগটা আমরা ফিরিয়ে দিয়েছি, সেই মানুষগুলা বা সেই সহযোদ্ধারাই যখন এরকম আক্রমণাত্মক কথা বলে, বরঞ্চ নিজেদের যে ভুল ত্রুটি আছে সেগুলো না শুধরে, সেটা আসলে খুবই কষ্টজনক। কারণ আমার আপনার সবারই ভুল থাকবে, ওইটা যদি কেউ অ্যাড্রেস করে, ওইটা আমাদের
আমলে নিয়ে পরিবর্তনের জন্য কাজ করা উচিত। নেদার আমার হচ্ছে যে তাকে অ্যাটাক করা। তো এটা আমাদের সহযোদ্ধা শুধু শিশির ভাই না, আমি মনে করি আমাদের যারা নেতাকর্মী যারা আছেন তাদের প্রতিনিয়তই আসলে এই জীবননাশের হুমকিটা আছে। স্পেশালি যখন আমাদের ভাই শরীফ ওসমান হাদি মারা গেল, এরকম হিট লিস্টে আমাদের অনেকের নামই এরকম কিন্তু আছে। এখন আগে তো মনে হতো যে একটা যে রাজনৈতিক দল বাংলাদেশ থেকে পালিয়েছে শুধু তাদেরকে তখন আমরা দায়ী করতে পারতাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আমলে একসাথে লড়াই করেছি এদের থেকেও আমরা বিভিন্নভাবে হুমকি পাচ্ছি। কারা এবং তারা নানাভাবে মানে বাধাগ্রস্ত রাজনৈতিক হচ্ছি। দল হিসেবে তারা কি চিহ্নিত? কারণ একটু আগে একটা শিরোনামে বলছিলাম এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে এখন বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহায়তায় 11 দলের প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছে এনসিপি। সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে এটার আসলে? আপনি এই যে কয়েকদিন আগে শেরপুরের ঘটনা দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতাকে তো এটা সবার সামনে মেরে ফেলেছে বিএনপির নেতারা। বুঝতে পারছি। 40 আমি জনকে, সাহেব মুস্তাফিজ, প্রায়- আমি এই পয়েন্টটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো। 40 জনকে গ্রেফতার করে হ্যাঁ, আবার আমি আগাম- এটা নিয়ে আপনার কাছে আগাম আলাদা করে জামিন- আসবো। আমি জামিন জানি দিয়ে এর একটা দিল। ব্যাখ্যা আপনার কাছ থেকে পাবো এবং সেটা নিয়ে পরবর্তীতে আমি ফজলুদ্দা বাবুল আপনার কাছে আসবো। তবে এখন পর্যন্ত যা যা পেলাম, ফয়েজ আহমেদ আপনি শুনলেন। প্রথমত আর্মস নিয়ে এটা অনেক দিন ধরে কথা হচ্ছে, মিসিং আর্মস পাওয়া যাচ্ছে না, প্রশাসনের নিরপেক্ষতার ইস্যু আসলো। প্রত্যেক প্রার্থী এটা বলছেন যে তাদের পরিচিত পরিমণ্ডল থেকে জানানো হচ্ছে যে প্লিজ আপনারা একটা দেহরক্ষী রাখুন, নিরাপত্তা বলয়টা জোরদার করুন। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে এবং সোশ্যাল মিডিয়াতে যা চলছে আর কি, সাইবার বুলিং এবং যা যা, কতটুকু আসলে দমানো যাচ্ছে আসলে এটা? জি, প্রথম কথা হচ্ছে যদি অস্ত্রের বিষয়ে বলি, অর্থাৎ জুলাই আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যেটা সবচেয়ে আলোচিত ঘটনা অস্ত্র বিষয়ে, সেখানে আমার প্রথম পজিশন হচ্ছে যে লুট হওয়া অস্ত্র বা যে কোনো বেআইনি আর্মস, আনলাইসেন্সড আর্মস যে কারো হাতে থাকাটাই নাগরিক হিসেবে ওনারা যেমন রাজনীতিতে সম্পৃক্ত, সক্রিয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনাদের জন্য যেমন একটা বড় থ্রেট, কনসার্ন, সেম আমার জন্য আপনার জন্য তাই। সুতরাং একটি অস্ত্র বাহিরে থাকাটা আমাদের কারোর জন্যই নিরাপদ বোধ করার কোনো কারণ নেই এই জায়গা থেকে। তাহলে এখানে কি করা যাবে সেটা বলছি। তার আগে বলি যে আমাদের জুলাইয়ে আগস্টের সময় যেই থানাগুলি থেকে অস্ত্র লুট হয়েছে, সেই লুট হওয়া অস্ত্রের যে পরিমাণ সেটা হচ্ছে 3619। আচ্ছা, ইতিমধ্যে 2259টি অস্ত্র উদ্ধার হয়েছে, যার পার্সেন্টেজ যদি আমরা করি সেটা 62.4%, এতটুকু উদ্ধার হয়েছে। তাহলে এটা কি মানে অধিকাংশ উদ্ধার হওয়া কি স্বস্তির কোনো কারণ কিনা? হ্যাঁ, একটা তো হচ্ছে অ্যাপারেন্টলি আপনি একটা সূচকগত জায়গায়, সংখ্যাগত জায়গায় একটা স্বস্তি পাবেনি, কিন্তু এই যে বাদ বাকি যে 1360টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি ধরে নিচ্ছি, তাহলে এগুলি আমার আপনার জন্য একটা টেনশনের বিষয় না? ডেফিনেটলি। এক্ষেত্রে দুটো কাজ, একটি হচ্ছে এগুলিকে উদ্ধার করা, সেটার জন্য এক ধরনের তৎপরতা আছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আরেকটি হচ্ছে এই উদ্ধার করতে না পারলেও এগুলিকে মানে যেন ব্যবহার করতে না পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি করা। এই বিষয়ে সরকার কাজ করছে। আমরা আশা করি এই অবৈধ অস্ত্রের ব্যবহার হবে না, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। এক, জি। আরেকটা বিষয় হচ্ছে প্রশাসন, মানে নির্বাচনকালীন যে স্থানীয় প্রশাসন, সম্ভবত বাবুল ভাই সেটাকে মেনশন করছেন, যে উনি বলছেন যে প্রশাসন নিরপেক্ষ কিনা এটা বুঝতে পারছি না। এটা না বুঝতে পারা ভালো ভাই, মানে কোনো পক্ষের দিকে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছেন না, নিরপেক্ষ কিনা সেটা বুঝতে পারছেন না। আমার তো মনে হয় এটা একটা ভালো দিক যে প্রশাসন কারো দিকে হেলে পড়েছে, সেই অভিযোগটা আসেনি এখনো। তবে ওনার সঙ্গে আমি এই জায়গায় একমত যে এই যে ওয়াচডগের ভূমিকা, এই যে নজর রাখা, নিরপেক্ষতা ভাঙছে কিনা, এই জায়গাটা যত প্রার্থীরা, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সচেতন পলিটিশিয়ান এবং নাগরিক সবাই যদি দৃষ্টি রাখেন, এটা আমাদের জন্য একটা ভালো ইলেকশন উপহার দিতে হেলে সক্ষম হবে। পড়েছে জন্যই আমি বলেছি, আপনার বোধহয় বুঝতে ভুল হয়েছে। আচ্ছা, একটা শোনেন, আমার গেটে ঢোকার, আমার গেটে নতুন করে কালার পোস্টার লাগানো হয়েছে একটা দলের, ঠিক আছে? এবং এগুলা ছবি তুলে দেওয়ার পরও ইউনোরা বলেন যে আপনারা একটা লিখিত অভিযোগ দেন। আরে ভাই, তাহলে আপনাদের কাজ কি? আপনি কি বুঝতে পেরেছেন এখন? না না না, আমি এগ্রিড আপনার সঙ্গে ভাই, যে তারা হেলে পড়েছে কিনা? আমি- তারা অ্যাবসলিউটলি হেলে পড়েছে, বাবুল ভাই। 100% হেলে পড়েছে। বাবুল আমরা ভাই, জানি না তারা কিসের, তারা কি গুপ্ত ছিল কিনা গত 17 বছরে। গত 17 বছরে তো বিএনপির সবাই প্রকাশ্যে রাজনীতি করেছে, কিন্তু বাকিরা যারা গুপ্ত রাজনীতি করেছে তারা কি এই প্রশাসনে গুপ্ত হিসেবে আছে কিনা
আমি তো এটা জানি না তো। না না আমিও জানি না আপনার সঙ্গে এখন আমার অবস্থান পর্যন্ত একই। একটা মেকানিজম আমি পাচ্ছি না অ্যাসিওর হওয়ার মতো যে এখানে ফ্রি ফেয়ার ক্রেডিবল এন্ড লেভেল প্ল্যানিং হচ্ছে, আমি খুঁজে পাইনি। আমি যতটুকু বুঝতে সেক্ষেত্রে পারছি আমি জি। আপনাকে পরামর্শ দিব, আপনার কষ্ট হলেও যদি আপনার কাছ থেকে লিখিত অভিযোগ চায় সেটা আপনি দিন, কারণ আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেই জায়গায় আপনার চেয়ে তারা এক ধাপ এগিয়ে, তারা কোনো কোনো ক্ষেত্রে লিখিত দিচ্ছে। তো আপনার 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 জন্য আপনি জেনে গেছেন তারা লিখিত দিচ্ছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনি তো বললেন, আপনি আপনার বক্তব্যে বলেছেন তাদের অভিযোগের ভিত্তিতে করছে ব্যবস্থা। সরকারের একজন তথ্য কর্মকর্তা বলছেন যে তারা অভিযোগ পাচ্ছেন। আপনি কি না শুনেন জেনে ভাই, বলছেন না আমি জেনে আপনাকে বলছেন বাবুল ভাই? ফজলুদ্দিন বাবুল, আপনি হ্যাঁ। বাবুল ভাই, আপনি একটু পেটের শুনলে বই- ভালো হবে। আপনি আমাকে যে জায়গায় ব্লেম করছেন আমার প্রতি অবিচার করবেন না, আমি আপনার কাছ থেকে এটা আশা করব না। না না না, প্রথম কথা অবিচারে হচ্ছে- কিছু নাই। প্রথম কথা আপনি হচ্ছে তো জানেন, আমি আমাকে আপনি একটু শেষ জানেন করতে দেন সেটা দয়া আমি করে। বলছি যে তারা লিখিত পাওয়ার পর করেছে। দ্যাট মিন্স আমি এটা আপনার বক্তব্য থেকে বলেছি ভাই, আপনি বলেছেন যে ওনাদের অভিযোগ পাওয়ার ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে, আমরা বলছি ব্যবস্থা নিচ্ছে না, এটা আমি আপনার বক্তব্য থেকে বলেছি। নাম্বার ওয়ান। নাম্বার I am wrong. No, you could not you could misunderstood my point. ওকে, The আমি simple মিসআন্ডারস্ট্যান্ড point করতে পারি very সেটা আপনি আমাকে simple. কারেকশন করবেন, বাট আমি আপনি আমাকে একটা বলেছি ব্লেম যে দিবেন না দয়া করে। আমাদের বিএনপির এক একজনকে 5 বার 6 বার 7 বার দেয়া হয়েছে। হ্যাঁ। একই On the একই basis of what? অভিযোগ, তার চেয়ে On the basis of গুরুতর what? অভিযোগ On the basis বলবার of what? পরও আসে না। বলেন। ভাইটা কোন দেশের কথা বলতেছেন? আমাদের দেশের কথা আচ্ছা, আমি বলতেছেন? একটু শেষ করি। নাম্বার ওয়ান। না। নাম্বার টু হচ্ছে ভাই, এটা সাহেব, এটা পার্টিকুলারলি সাহেব, আপনি যে কথাটা বলেছেন ভাই, ওই যে ময়মনসিংহ না কোন জায়গার যে বিএনপি করেছে, ঠিক এইভাবেই আওয়ামী লীগ বলতো, তদন্ত হওয়ার আগেই বলে দিত। আচ্ছা যাই হোক, ফজলুদ্দিন বাবুল, আমরা অনেকগুলো বিষয় এখন হাতে রয়েছে, আগে এটা একটু শেষ করে নিই, এটা একটু বক্তব্য শুনে নিই। জি। আপনার যে প্রশাসনের উপর কন্ট্রোল, জি, জি, ফজলুদ্দিন বাবুল, আমি আসবো আবার কাছে। জি। আচ্ছা, ভাই, এটা আমার কাছে ভাই, সেই আওয়ামী লীগের কথাই আপনি কি তো মনে বলেই হচ্ছে? দিলেন এটা বিএনপির লোকেরা করেছে, বিকজ ইউ আর কানেক্টেড উইথ দ্য হোল গেম, দ্যাটস না, হোয়াই ইউ আচ্ছা ক্যান সে আচ্ছা দ্যাট। বাবুল ভাই, এখানে এটা বলেনি ফজলুদ্দিন বাবুল। আপনি একটু পরিষ্কার করি, আপনি যখন রেফারেন্স দিলেন যে অপোনেন্টদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়, এটা আসলে ফয়েজ আহমেদ বলে যে ঠিক আছে, তারা যখন আগে অভিযোগ দিয়ে ফেলে তাহলে আবার আপনারা অভিযোগ দেন, ব্যাপারটা না এরকম। না, অপোনেন্টের অভিযোগে দিয়েছে, এইটা সব ক্ষেত্রে না, কোন কোন ক্ষেত্রে তারা সুমোটো হয়েই নিয়েছে ব্যবস্থা। ব্যাস এই যে আপনি প্রশ্ন করছেন। আমি তো সেই জায়গায় হয়নি। আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি, আপনি যদি মনে জি, করেন ভাই। মুখে বললে হচ্ছে না, আপনি লিখিত দেন, অসুবিধা বাইরে কোথায়? এই হ্যাঁ, জায়গাতে so, আমার আর প্রশ্ন, সেকেন্ড যে why জায়গাটা, should I সেকেন্ড যে get জায়গাটা, advice ভাই from বুঝছি, you? ভাই বুঝছি, জি, জি। এই তর্কটা মনে আমাদের there will প্রয়োজন not নেই। be an unified system? ওকে, সেকেন্ড যে There জায়গাটা must be সেটা an হচ্ছে যে unified system. আমার ওই তারিক ভাই, শাইফ থেকে তারিক ভাই, উনি যেটা বলেছেন যে ইলেকশন কমিশনের কারো কারো আচরণ এখন পর্যন্ত পরিষ্কার নয় কিছু কিছু ক্ষেত্রে। আবার উনি কিন্তু এটাও বলেছেন যে এখন পর্যন্ত এরকম কোনো পক্ষপাত উনি পাননি যেটা হচ্ছে যে একদমই বড় আকারে অভিযোগ তোলার মতো। দ্যাট ইজ ফাইন, আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমি প্রতিনিয়ত বলি, শুধু আমি হয়তো সরকারকে প্রতিনিধিত্ব করছি, এখন নির্বাচন কমিশন একটা বড় রোলে আছে। উনি যেই জিনিসগুলি মেনশন করছিলেন যে অতীতের ইলেকশন কমিশনারদের যে কি পরিণতি হয়েছিল ইলেকশনের নামে প্রহসন জাতিসংঘে করার অপরাধে, আমি অনুরোধ করব আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে, প্রত্যেক নাগরিককে প্রতিনিয়ত এই আলোচনাগুলি করুন। বিকজ মানে এমন না যে আমরা সবাই খুব ফেরেস্তা হয়ে গেছি। 5 আগস্ট আমাদের দেশে একটা পরিবর্তনের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ পুত পবিত্র হয়ে গেছে, এমন কোনো ঘটনা ঘটেনি। সুতরাং আমাদের এখানকার সোশ্যাল পলিটিক্যাল কালচারে যেই জিনিসগুলি ভালো বা মন্দ যেগুলি এক্সিস্ট করছিল তার অনেকখানি এখন আচ্ছা, এবার এক্সিস্ট আপনি করে। একটু ছোট করে সাইদ মুস্তাফিজ যেই অভিযোগটা করেছেন, এটা প্রত্যেকটা প্রার্থী আসলে এটা ফিল করছেন, কোনো বক্তব্য দিলেই কোনো না কোনো চক্র এসে ঝাঁক ধরে গালাগালি দিয়ে চলে যাচ্ছে, সাইবার বুলিং করছে, না, সাইদ হত্যার হুমকি দিচ্ছে। মুস্তাফিজের বক্তব্যে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা ইভেন এটা বাবুল ভাইও বলেছেন, তারিক ভাইও বলেছেন, সিকিউরিটি কনসার্ন। ভাই, আমরা একটা গণতন্ত্রের উত্তরণের পথে আছি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আছি। আমরা জানি আমাদের সবার একটা কমন এনিমি আছে। এই কমন এনিমির মধ্যে যখন নির্বাচন হয়, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, এটা একটা বড় লড়াই। এই লড়াইয়ে আপনার বন্ধুও শত্রু হয়ে যায়। একই পরিবারে ভাইয়ে ভাইয়ে একজনের বিরুদ্ধে আরেকজন নির্বাচন করে, এই নির্বাচনেও ঘটনা আছে।
যে মানে ভাইয়ের বিরুদ্ধে বোন বা বোনের বিরুদ্ধে ভাই ইলেকশন করছে, এটা হয়। সেই সময় অনেককেই নতুন রূপে আমরা আবিষ্কার করি যারা ক্যান্ডিডেট থাকে। টেক জায়ান্টদের সঙ্গে নেগোসিয়েশনটা করা যায় না? টেক জায়ান্টদের সঙ্গে, মেটা, গুগল এদের সঙ্গে। দ্যাট ইজ ডিফারেন্ট। সেটা তো হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সাইবার স্পেসে নানান ধরনের একটা করা বক্তব্য দেয়, সেগুলি নিয়ে এক ধরনের কাজ আছে। কিন্তু পার্টিকুলারলি যে থ্রেটের কথা বলছেন, ধরুন সাইফ মুস্তাফিজ যেটা বলছেন, সাইফ মুস্তাফিজের মূল ইস্যুটা আমি যদি ধরতে পারি যে এতদিন পর্যন্ত ওনারা যারা জুলাই অভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে নানানভাবে সক্রিয় ছিলেন, তারা শুধু আওয়ামী লীগের দিক থেকে যা প্রতীত ফেসিবাদ তাদের দিক থেকে থ্রেটটা পেতেন। এখন ইলেকশনে আসার পরে তাদের Opponent-দের কাছ সেই থেকেও সময়কার যারা সহযোদ্ধা ছিলেন তাদের কেউ কেউ থ্রেট দিচ্ছে। বুঝতে পারছি। এটা এট দ্য সেম টাইম রিয়েলিটি শুধু সাইফ মুস্তাফিজের জন্য না, এটা বাবুল ভাইয়ের জন্য রিয়েলিটি হতে পারে, তারিক ভাইয়ের জন্য আমার হাতে আরেক- সাম এক্সটেন্ট এটা আমাদের জন্য রিয়েলিটি। আমরা তো থ্রেট পাই, এই বাস্তবতা তো আছে। আমরা আমাদের কমন এনিমি জানি। এখানে আমি একটা রিকোয়েস্ট করতে পারি আমাদের পলিটিক্যাল পার্টিগুলিকে যে আমরা নতুন করে ওই মাত্রার শত্রু একে অপরের না হই যে মাত্রায় আমরা আওয়ামী লীগের মতো আচরণ করি। সেটা না একদম করাই পরিষ্কার, ভালো। একদম পরিষ্কার। আমি একটা বিরতিতে যাব, তবে শায়েখ থেকে তারিক একটা প্রশ্ন আপনার কাছে করে যাই, যেটা আপনি শুরুটা করেছিলেন। ক্রাইসিস রিপোর্ট, তারা ক্রাইসিস গ্রুপ, তারা যেটা বলেছে যে ভোটের ফল নিয়ে বিরোধ হলে সেটা হবে ইউনূস সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ। মানে এত চমৎকার পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আপনি শুরুই করেছেন আপনার অন্যান্য প্রতিপক্ষ যারা আছে প্রার্থী তাদেরকে শুভেচ্ছা জানিয়ে, কিন্তু ফলাফলের গণনা যদি অনুকূলে না আসে, পরিস্থিতি আসলে কি ঘটবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি একটু বিস্তারিত বলবেন আপনাদের দিক থেকে শঙ্কার জায়গাটা কি? দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকবেন। ফেলাম বিরতির পর ৭১ জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং শায়েখ থেকে তারিক যে প্রশ্নটা আজকে করে গিয়েছিলাম আপনার কাছে, ক্রাইসিস গ্রুপের যে বক্তব্য, মূল বক্তব্য তার দীর্ঘ প্রোগ্রামের, যে ভোটের ফল নিয়ে বিরোধ হলে সেটা হবে ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ আসলে অপেক্ষা করবে যদি ভোটের ফল নিয়ে মতবিরোধ তৈরি হয়? আপনি অন্তত কি কি শঙ্কা দেখেন এখানে? দেখুন, বাতাসে অনেক রকমের গুঞ্জন আছে, এই গুঞ্জনগুলোকে আমলে নিতে চাই না, কিন্তু গুঞ্জন যা কিছু রটে তার কিছু না কিছু তো বটে। যে ধরনের গুঞ্জন আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, নানা রকমের গুঞ্জন বাতাসে আছে, এবং সেই গুঞ্জনের সাথে কিছু আলামতও মিল খুঁজে পাওয়া যাচ্ছে। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, বিশেষ বিশেষ প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করবে, এরকম নানাবিধ কথা আছে। আমরা এইগুলি যেন না হয় সেটার ব্যাপারে হয়তো সতর্ক থাকবো। সংবাদ মাধ্যম সতর্ক থাকবে। কোন পর্যন্ত? সংবাদ মাধ্যম সতর্ক থাকবে যতক্ষণ মানুষ ভোট প্রদান করবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু ভোট প্রদানের পর কেন্দ্র থেকে যখন এই জিনিসটা মানে পোলিং এজেন্টদের স্বাক্ষর হয়ে যখন পরবর্তী জায়গায় যাবে, সেখানে যদি ফলাফলকে উল্টে দেওয়া হয়, পাল্টে দেওয়া হয়, তখন এইটার বিরুদ্ধে করার আর কিছুই তেমন থাকবে না। তখন এটার মামলা করতে হবে, সেই মামলা শেষ হতে হতে দেখা যাবে যে 5 বছর চলে যাবে। আমরা শঙ্কা প্রকাশ করছি এই জাতীয় কোনো ইঞ্জিনিয়ারিং এর প্রচেষ্টা হয়তো হতে পারে। এটাই আমাদের সবচেয়ে ভয়ের জায়গা, আতঙ্কের জায়গা। সবচেয়ে ভয়ের জায়গা, আতঙ্কের জায়গা স্পষ্ট করেছেন। ফজলুদ্দিন বাবুল, আপনার কাছে আসবো, তার আগে ছোট করে একটু সাইফ মুস্তাফিজ আপনার কাছ থেকে জেনে নিতে চাই। এবার যে নির্বাচনটা একতরফা হবে না সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, কারণ দীর্ঘ সময়ে অনসাইডেড একটা নির্বাচন দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল মানুষ। এবার আসলে মাঠের যে ছবি এবং প্রার্থীদের বক্তব্য, পাল্টা বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট শর্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সাধারণ মানুষ প্রত্যেকটা মুভমেন্ট ফলো করছেন প্রার্থীরা, তার মানে বেফাস মন্তব্য করার কোনো সুযোগ নেই, আর করলে তার কি পরিণত হয় সেটা হয়তো আমরা দৃষ্টান্ত হিসেবে দেখেছি, ডাকসুর ঘটনা থেকে শুরু করে নানা কিছু। আপনি অন্তত কি ফিল করছেন ক্রাইসিস গ্রুপের কথা দিয়ে? মানে ভোট গণনার পর যদি বিরোধ তৈরি হয় সেটা হতে পারে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি অন্তত কি শঙ্কা করছেন? আমরা তো দেখেছি যে মানে হল সংসদগুলোর যে ফলাফল সেটা গণনা করতে রাত পার হয়ে 1-2 দিনও চলে গেছে। আসলে ফলাফলটা কোন দিকে নেওয়ার জন্য বা কার পক্ষে নেওয়ার জন্য এই কাজগুলো করেছে সেটা এখন মানুষ কিছুটা বোঝে, মানুষ সেই জায়গাটা ধারণা করতে পারে। তো জাতীয় নির্বাচনেও সেই চেষ্টা হচ্ছে। মানে অলরেডি আমি যদি আমার আসনের কথা বলি, আমার আসনের যিনি বিএনপির প্রার্থী আছেন মোহিত সাহেব, উনি হচ্ছে যে মানে এখানে যে গ্রাম পুলিশ আছেন ওনাদেরকে আলাদা করে ডেকে বসছেন, এখানে যারা আলেম ওলামারা আছেন তাদেরকে নিয়ে আলাদা করে বসেছেন, প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জেম থেকে শুরু করে এরকম প্রশাসনিক ভিত্তিতেও তিনি অনেকের সাথে আলাদা করে তার বাসভবনে ডেকে বসছেন। এই বিষয়গুলো আমরা প্রশাসনকে জানানোর পরে দেখছি যে তারা এই ব্যাপারে খুব বেশি কোনো মানে পদক্ষেপ নিচ্ছে না।
এবং এই জায়গাটা তিনি একটা অঘোষিত এমপির মতো করে আচরণ করা শুরু করে দিয়েছেন। এবং নির্বাচনের ক্ষেত্রেও অলরেডি আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন এসছে যে অনেকগুলো সেন্টার এখন থেকে বেশ ঝুঁকিপূর্ণ, তারা এখন থেকেই সেখানে ঘোষণা দিচ্ছে যে তারা সকালের ভিতরে ভোট কেটে ফেলবে। তো এটা সিরাজগঞ্জ 6-এর একটা চিত্র বললাম, আমি শিওর না, এটা ভোটের আগের বাস্তবতা, অনেক শঙ্কা থাকবে, অভিযোগ থাকবে, সেগুলো হয়তো সমাধান হবে বটে, কিন্তু আমি ওই হ্যাঁ, সময়টার কথা জানতে চাচ্ছি সেটাই। যে আজকে আমি ভোটটা দিলাম, সেই ভোটটা কাউন্ট হচ্ছে, কালকে রেজাল্টটা পাবো, সেই সময় আসলে কি হবে যদি মতবিরোধ তৈরি হয়? সেটাই বললাম যে এখন থেকে তারা এরকম একটা পরিবেশ তৈরি করে রাখছে যেখানে আমার মনের মধ্যে হচ্ছে যে আহ, সেই জায়গাটা তৈরি হচ্ছে যে আমি শঙ্কা বোধ করছি। এবং সেই জায়গা থেকে যখন এরকম একটা ফলাফলের দিকে বা এরকম ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে তো দেখেন একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। কারণ এইবারের জায়গায় জনগণ কিন্তু আসলে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তো জনগণকে যদি এই দলগুলো আসলে কোনোভাবে বাধাগ্রস্ত করে, তো তারাও তো আসলে চুপ করে থাকবে না। তো সেক্ষেত্রে মানে আমি ব্যক্তিগতভাবে কোনো রকম অন্যরকম কোনো কিছুর চিন্তা আমি কখনো করি না। আমি যেটা মনে করি যে যদি 17 বছর পর জনগণের এই রায়কে কেউ বাধাগ্রস্ত করে, তাহলে জনগণ আসলে সেটা ভালোভাবে নিবে না। তো সেদিকে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা মানে এখন বুঝতে পরিস্থিতি পারছি, বলবে। মানে রাজনৈতিক দলগুলোর হ্যাঁ, ভূমিকা আমি এবং তারা জনগণকে কতটুকু আস্থায় রেখে ভোটটা পরিচালনা করতে পারবে এবং সরকার সেখানে কি ভূমিকা রাখবে, এটা আসলে নির্ভর করছে সার্বিকভাবে। সরকারের একজন কর্মকর্তা তো সাথে আছে, আমি নিশ্চয়ই একটু জানার চেষ্টা করবো সেই মোমেন্টটা কেমন হবে। আমি একটু ফজলুদ্দা বল, যদি আপনি কিছু যুক্ত করেন, মানে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন, রাজনীতির এই প্রেক্ষাপটে এত বড় একটা ইলেকশন হতে যাচ্ছে যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো এখন মাঠে আছে, এরপর যখন একটি নির্বাচন হবে সেখানে একদিনে দুটো ভোট হবে, গণভোটও এখানে আছে, দুটো ভোটই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে, এরপর একটা ভোট কাউন্টিং হবে, সব কিছু নিয়ে যদি শেষে গিয়ে মতবিরোধ তৈরি হয়, কি শঙ্কা আপনি দেখেন? সরি, জি। আমি সাইফের কনসার্নের সাথে আমি সমবেদনা জানাই, কারণ এরকমটা হওয়ার কথা না। আমি ঠিক এই কথাটাই বলছি যে এখানে বিভিন্ন আসন ভেদে বিভিন্ন রকমের আচরণ, এগুলার কেন প্রার্থীদেরকে প্রশ্ন জাগিয়ে তুলবে প্রার্থীদের মধ্যে, ঠিক এটাই কনসার্ন এখানে। যেটা সরকারের কর্মকর্তা এখানে যিনি আছেন উনি বললেন আমরা এখনো পবিত্র অতটা হয়নি। আমরা সেজন্যই কিন্তু জুলাই অভ্যুত্থান করেছি, এত মানুষ মারা গেছে, জীবন দিয়েছে, ছোট শিশু জীবন দিয়েছে, বৃদ্ধা জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে। এইটার জন্য তো, এটার সাথে আমরা পবিত্র হবার জন্যই তো। আপনি যে অস্ত্র উদ্ধারের যে পরিসংখ্যান দিলেন, যে কিছুটা পরিসংখ্যান হয়েছে, কিছুটা হয়েছে, অধিকাংশ হয়েছে, 67%, জি। 90% হয়েছে, ইটস ওকে, বাট why not 100%? Because it's a long time they got, it's a huge time. And কেন হবে না? তাদেরকে তো সমস্ত রাজনৈতিক দল আমরা সাপোর্ট দিয়ে আসছি। Where is the problem? Problem behind that, যখন রাষ্ট্রের নির্বাহী প্রধান বলেন অমুক অমুকেরা এবার পাশ করে সংসদে আসবে, তখনই কিন্তু প্রশ্ন ওঠে। আমার প্রয়োজন হচ্ছে ট্রান্সপারেন্সি। উই নিড লেট দ্য গভর্নমেন্ট বি ট্রান্সপারেন্ট, দ্যাটস ইট। কেন সাইফ বলবেন বা তারিক ভাই বলবেন বা আমি বলবো, why they need to listen this? Let it be a transparent সিচুয়েশন, তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। এটা আমার কাছে মনে হয়েছে সরকারকে ট্রান্সপারেন্ট হতে হবে আরো। জি, সরকারকে ট্রান্সপারেন্ট হতে হবে। চমৎকার করে তিনজন বলেছেন। আমি তিনটা বিষয় নিয়ে একটু ফয়েজ আহমেদ আপনার কাছে আসতে চাই। মানে এখন পর্যন্ত যে গ্রাউন্ড রিয়েলিটি, তাতে অন্তত কিছুটা হলেও সন্তুষ্ট আপনারা, পুরোটা হতে পারলে ভালো হতো। কিন্তু নির্বাচনটার পর যখন ভোট গণনা হবে, গণভোট এবং জেনারেল যে ভোটটা হচ্ছে, সেটা নিয়ে যদি বিরোধ তৈরি হয়, ক্রাইসিস গ্রুপ যেটা বলছে, আপনি সেটা একমত? না, দেখুন, ক্রাইসিস গ্রুপের যেই প্রতিবেদন সেটা আমার দেখার সুযোগ হয়েছে। তাদের প্রতিবেদনের এই পার্টিকুলার অংশের অনেক লম্বা প্রতিবেদন, নানান বিষয় আশয় নিয়ে কথাবার্তা বলেছে। পার্টিকুলারলি ইলেকশনের পর, ইলেকশনের রেজাল্ট দেওয়ার পরে যদি কোনো রাজনৈতিক পরিস্থিতি উদ্ভব হয়, সেটা টেকেল দেওয়া গভর্নমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ হবে, এরকম একটা কমেন্ট তারা করেছে। দ্যাট ইজ ট্রু। যে প্রথম কথা হচ্ছে যে আপনি পরিষ্কার থাকতে হবে যে, যেমন তারিক ভাই যেটা বললেন যে কেন্দ্রে ভোট গণনার পর সেটা
যদি আবার রিটার্নিং অফিসার অফিস পর্যন্ত যেতে যেতে পাল্টে যায়, ডেঞ্জারাস। এটা হলে তো আর ভোট কি, ভোটের দরকার নেই, আপনি তো বসে এক জায়গায় রেজাল্ট ঘোষণা করে দিতে পারেন। সো এই জায়গায় তীক্ষ্ণ নজর রাখতে হবে, এটা যেন না হয়। জি, মানে এটা প্রথম কথা হচ্ছে এটা সরকারের কোনো পরিকল্পনা নাই, ইলেকশনের কোনো পরিকল্পনা নাই, এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা নেই, এবং এটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এটা আমি সরকারের সঙ্গে কাজ করে বলে বলছি না, আমি তো সাংবাদিকতা করেছি, আমি নির্বাচন সাংবাদিকতা করেছি, রাজনৈতিক সাংবাদিকতা করেছি। সেই জায়গা থেকে আমি যতটুকু বুঝি, কেন্দ্রের ফল রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে ওখানে গিয়ে পাল্টে যাওয়া, জি। এটা ডাকাতি, এটা হাসিনা স্টাইল। হ্যাঁ, যদি প্রয়োজন মনে করেন তারা এভাবে করেছেন, যা ইচ্ছা তাই করেছেন, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এটা খুব টাফ, বিকজ প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেক ক্যান্ডিডেটের প্রতিনিধি থাকবেন, তারা ওখানকার যে প্রিজাইডিং অফিসার তার কাছ থেকে স্বাক্ষর নিয়ে ফলাফল তুলে নেবেন। তো ধরুন একটা জায়গায় ধরেন 20টা ফায়েজ ভাই, একটা প্রশ্নের একটু উত্তর দিবেন ফায়েজ ভাই। জি। এই যে আমাদের যে প্রবাসী ভোটারদের যে ব্যালট নিয়ে যে কেলেঙ্কারি, জি জি এটা কি দৃশ্যমান, কি আপনারা শাস্তির আওতায় নিয়ে এসেছেন? সাধারণ লোকজন এটা সম্পর্কে কি জানে, যে সরকার কি আরেকটা বিষয়, পোস্টাল ভোট কোনটা কোথায় যাচ্ছে, এই বিষয় নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট উদ্বেগ উদ্বেগ লক্ষ্য উৎকণ্ঠা করেছি। রয়েছে, তাই তো? হ্যাঁ, ওকে ফাইন, আমি দুজনকে অ্যাড্রেস করব। সো ওইটা ইম্পসিবল যে কেন্দ্র থেকে আপনি যখন রেজাল্ট শিট নিয়ে নেবেন আপনার কেন্দ্রের, সেইটা ওখানে কি আরেকটা ঘোষণা করবে, এখানে তো প্রার্থীকে বা প্রার্থীর প্রতিনিধিকে দিয়ে যাবে একটা, সেটা ডিফিকাল্ট। আর পোস্টাল ব্যালট নিয়ে এই যে কেলেঙ্কারি বলতে, ভাই আসলে কি বুঝিয়েছেন, কোন কেলেঙ্কারি আমি জানি না। আমি যদি ভুল না করে থাকি, ফজলুদ্দিন বাবুল এটা বলার চেষ্টা করছেন যে শুরুতে একদম ওপেনলি শুরুতে দাঁড়িপাল্লা বাহরাইন ছিল। এবং কুয়েতের যে ঘটনা, জি জি বাহরাইন কুয়েতের, জি। তো এটা হচ্ছে, প্রকাশ্যে এসে। এইটার বিষয়ে আপনি কোনো ব্যাখ্যা পাননি এটা বলছেন, তাই তো? ব্যাখ্যা নয়, যারা এর সাথে জড়িত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের সঙ্গে তাদেরকে জড়িত, এমন দৃশ্যমান কিসের শাস্তি সঙ্গে দেওয়া জড়িত, হয়েছে। কিসের সঙ্গে জড়িত তারা? এই যে ব্যালট পেপার গুলো আপনি যেটা একসাথে বলছেন যে নিয়ে কেলেঙ্কারি, তারা- কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তাই তো? কি কেলেঙ্কারিটা হয়েছে আপনি আমাকে বলেন। বাবুল ভাই, আপনি বোধহয় ক্লিয়ার জানেন না পোস্টাল ব্যালট ভোটটা কিভাবে কাস্ট করা হয়। শুনেন, আমি একটু শেষ করে দেই। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে শুনেন, আপনি বিদেশেরটা আপনি কি আমি বলছি ভাই, কুয়েতের এবং আপনার বাহরাইনের কেলেঙ্কারি যে আমি ঘটনা। পরিষ্কার করে দিচ্ছি। পোস্টাল বলেন। ব্যালট নিয়ে বাহরাইন বা কুয়েতে যেই কথা বলছেন, সেটা হচ্ছে ওই পার্টিকুলার পোস্ট কোড অনুযায়ী এক জায়গায় ব্যালট রাখা হয়েছে, সেখান থেকে যে যারটা নিয়ে নিবেন। এখানে সবচেয়ে বড় কথা, আপনি যেটাকে কেলেঙ্কারি বলছেন, এটা ইলেকশন কমিশন অলরেডি ক্লিয়ার করেছে, এটার বিষয়ে সব জায়গা থেকে ব্যাখ্যা হয়েছে। তারপরেও যদি বলেন ব্যাখ্যা নেই, এক। দুই নাম্বার হচ্ছে পোস্টাল না, না, ব্যালটে, আমি শেষ করে দেই ভাই, আমি শেষ করে দেই, একটু শুনেন, একটু ধৈর্য ধরে শুনেন। এই না শুনলে আপনার কাছে হ্যাঁ। কেলেঙ্কারি মনে হবে। ফজলুদ্দিন বাবুল আমি একটু শেষ শুনি, করি। একটু শুনে নি, তারপরে হচ্ছে বাবুল ভাই, কোন প্রবাসী নিজের পোস্টাল ব্যালটে স্ক্যান করতে হয়। পোস্টাল স্যার, ব্যালটে একদম why যে you are অ্যাপ, acting as a সেই অ্যাপে government একজনেরটা responder? আরেকজন দেওয়ার কোনো Let him সুযোগ নেই ভাই। আমি গভর্নমেন্টের তার মধ্যে ফেস করছি দিয়ে না, আমি ইনফরমেশন গুলো জানি। So- কারণ ডায়াসপোরা অ্যালায়েন্স আমাদের প্রথম থেকেই প্রবাসী সাইপ্রাস ভোটারদের নিয়ে কাজ আমি একটু করেছে। ব্যাখ্যাটা শুনি ফয়েজ কিন্তু আহমেদের। যে ব্যাপারটা আমার মনে হয় আমরা ফয়েজ জানি আহমেদের কথা ব্যাখ্যাটা শুনে বলছো। আমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা হ্যাঁ না জেনে যদি এটা বলে ফেলেন তাহলে তো হলো না। হ্যাঁ প্লিজ একটু শুনি। এখন জি। ব্যাপার হচ্ছে, এই পোস্টাল ব্যালটে যেই অ্যাপের মাধ্যমে একজন ভোটার রেজিস্ট্রেশন করছেন, তার পার্টিকুলার এনআইডি দিয়ে, তার ফেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে পুরো সময়টা জুড়ে এখন পর্যন্ত। এবার আমার তারিক ভাই যে প্রশ্নটা করেছেন, ব্যালট কোথায় যাচ্ছে, এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সংশয় আছে, এটা না জানার কারণে, যারা পোস্টাল ব্যালট সম্পর্কে জানেন না হয়তো, যিনি ভোট দিয়েছেন তিনি জানেন ওনার ব্যালট এখন কোথায় আছেন, উনি লাইভ ট্র্যাকিং হচ্ছে এটা যে রিটার্নিং অফিসারের কাছে কিভাবে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে কোথায় আছে, এটা সম্পর্কে উনি অবগত, কারণ ওনার ওই অ্যাপে এই লাইভ লোকেশনটা দেয়া আছে, এখন ওনার ব্যালটটা কোথায় আছে। সুতরাং ভাই, আমরা প্রশ্ন তুলি, আমরা প্রত্যেকটা সিস্টেমকে ত্রুটি মুক্ত করার জন্য, অ্যাকাউন্টেবল করার জন্য নানানভাবে কথা বলি, ফাইন, এটা আমরা করব, কিন্তু একটা সিস্টেমকে, এত দারুণ একটা ব্যবস্থাকে পুরোটা কন্ট্রোভার্সিয়াল করে ফেলার জন্য যদি একটা ভুল তথ্যের উপরে অনেক কথা বলি, এটা অবিচার হবে। এটা আপনারা কন্টিনিউ করবেন, আপনারা যারা এখানে আছেন, বোধ করি আপনারা আগামী সরকারে, আগামী নির্বাচনে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে সরকারে আসবেন, এগুলি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। অতএব একটা একদম। চমৎকার জিনিস এই পোস্টাল ব্যালট, হ্যাঁ। যেটা আমাদের এশিয়ার অন্যান্য দেশগুলি অ্যাপ্রিশিয়েট করছে, তারা এটাকে অ্যাডাপ্ট করতে চাচ্ছে। সবচেয়ে বড় তাদের কথা জন্য। আমাদের, সেটাকে আমরা হ্যাঁ contribution করতে আমাদের যাচ্ছি কেন? প্রবাসীরা আছেন যারা দীর্ঘদিন ধরে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা
শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কিন্তু দিন শেষে ভোটাধিকারটা আসলে এভাবে দিতে পারতাম না। এবার অন্তত সেই শুরুটা হলো, যদি কোনো ভুল থাকে হয়তো সেখান থেকে আরো ভালো কিছু পরবর্তীতে আরেকটা আসবে। বিষয় আমি বাবুল ভাইকে ক্লিয়ার করে দেই, এটা অনেকের মতো আমি উনি clear হয়তো হইনি। ভুল বুঝেছেন। যে ব্যালট গুলো নিয়ে এতগুলো লোক একসাথে বসে ভোট দিচ্ছে, এটা কোন আমার ধরনের ধারণা- সিস্টেম? আমার ধারণা আপনি আর এটা বুঝতে চাইবেন না, বিকজ আমি আপনাকে বলেছি এটা পরিষ্কার করেছে, না। আপনি তারপরে সেটা বলছেন। ওই মানুষগুলি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে, ওখানে কি হয়েছে ইলেকশন কমিশন সেটা ইনভেস্টিগেট করেছে, তারা এক্সপ্লেইন করেছে, এবং আমি আচ্ছা, আপনাকে আমি এখানে- টেকনিক্যাল বিষয়টা এখানে- পরিষ্কার এখানে একটু করলাম। পরিষ্কার করে এটা বলে দিই। চাইলেই আমি যদি আরো 100 ব্যালট আপনাকে এনে দেই, আচ্ছা। আপনি সেটা দিয়ে কিচ্ছু করতে পারবেন না, জি। আনটিল আনলেস যিনি রেজিস্ট্রেশন করেছেন, যার জন্য ব্যালট গিয়েছে, উনি এটাকে ওপেন করে কাজটা একদম, না করেন। একদম। আরেকটা ফজলুল বিষয় আপনি যেটা কনফিউশন থেকে বলেছেন, যে চিফ অ্যাডভাইজারের একটা বক্তব্য নিয়ে বলেছেন যে অমুক নির্বাচিত হয়ে, ভাই তরুণদের একটা প্রোগ্রামে গিয়ে চিফ অ্যাডভাইজার তরুণকে এনকারেজ করার জন্য বলেছে, আজকে আপনারা যে তরুণরা এখানে বসে আছেন তাদের অভ্যুত্থানে তাদের অংশগ্রহণের জন্য আমি আজকে এখানে আমি থাকার কথা না, এখানে আপনারা থাকার কথা, তরুণরা এই সমস্ত দায়িত্ব পালন করবে। সেজন্য এখন তরুণরা নির্বাচন করছে, নির্বাচিত হবে, মন্ত্রী হবে, এই তরুণরা বলার মধ্য দিয়ে যদি আপনি পার্টিকুলার কোনো তরুণকে ধরে নেন, কেন আপনি ছাত্রদলকে ভাবতে পারছেন না? এই অভ্যুত্থানে কি ছাত্রদলের কোনো ভূমিকা নেই? তারা কি তরুণ নয়? একদম। সুতরাং আপনি পার্টিকুলারলি যদি উত্তরের তরুণদেরকে সময় থাকে এনকারেজ উত্তর করে যদি দিতাম। আপনি জাতির জন্য প্রধান নির্বাহী বলার পরে যদি আপনাকে সেটাকে বিপজ্জনক মনে করেন, বায়াস মনে করেন, দ্যাট ইজ আপনি তরুণদের থেকে একটা সাংঘর্ষিক অবস্থায় রয়েছেন, তরুণদেরকে শত্রু মনে করছেন। একদম তো ফয়েজ আমার আহমেদ, কোনো কারণ নেই তো। হ্যাঁ আপনি স্পষ্ট করেছেন। আসলে তরুণদের বলতে গেলে ফাইজ শুধু ভাই, হ্যাঁ ফাইজ ভাই, ফজলুল বাবুল, ফাইজ আমার ভাই, শুনছি। শোনেন, আপনি শুধু এইখানে নয়, আপনি পুরো 18 মাসের ইতিহাসই ঘাটেন। আপনি সাংবাদিক, আমি জানি আপনি আপনার বসকে ডিফেন্ড করবেন, বাট দ্য নিউজ অ্যান্ড দ্য পিপলস পারসেপশন মেড বাই ইয়োর চিফ, একদম দেখেন ফজলুল বাবু, আপনি অনেক চমৎকার কিছু Perception point- শোনেন, বাবুল ভাই, এখন তো আনফরচুনেটলি আমি যে পজিশনটায় কাজ করি, অনেকগুলি বিষয়ে সরাসরি রিপ্লাই দেয় আমার জন্য একটু ডিফিকাল্ট। জি। তারপরে আপনি জি, পারসেপশনের যে ঠিক কথা আছে। বলছেন, এই পারসেপশনটাকে প্রতিনিয়ত আমরা ভাঙছি। এই চিফ অ্যাডভাইজারের সঙ্গে আপনাদের নেতার মিটিং নিয়ে নানান পারসেপশন অপর পলিটিক্যাল পার্টিগুলি তৈরি করেছে, সেটা নিয়েও আমরা বলছি। সো আপনি পারসেপশনে যদি ওয়ান সাইডেড চিন্তা করেন, সেটা ওয়াইজ হবে না। কিন্তু আমার হাতে একেবারে সময় কম, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়ে গেছে, সেটা হচ্ছে মব, যেটা আজকে টিআইবি রিপোর্ট থেকে বলা হয়েছে। আমি এটা নিয়ে একটু আলাপ করতে চাই। কাজেই এই ইস্যু নিয়ে, পোস্টাল ব্যালট ইস্যু নিয়ে আপাতত এখানে আমরা থামছি। সবশেষ বিরতির পর আবারও ফিরলাম, এবং এ পর্যায়ে আমার হাতে সময় একেবারে কম। আমি সবার কাছ থেকে ছোট ছোট করে 1 মিনিটে একটা করে মন্তব্য নিতে চাই, কারণ আজকে টিআইবি রিপোর্টে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা হয়েছে যে মব নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে, এবং এই মবের যে এখনকার পরিস্থিতি, সরকারের বাইরের শক্তিগুলো ক্ষমতায়িত হচ্ছে, যেটা প্রভাব তৈরি করছে। আমি যদি সাহেব থেকে তারিক আপনার কাছে আসি, আপনি কি বলবেন? জি জি, আসলে মব এটা হয় কখন? যখন সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখনই কিন্তু মব হওয়ার সুযোগ পায়। সরকার যদি যথাযথ দায়িত্ব পালন করতে সমর্থ হয়, তখন আর মব হয় না। অতএব সরকারকে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকতে হবে, এবং যে কোনো প্রকার দুষ্কৃতিকারী, সে যে দলেরই হোক না কেন, তার ক্ষেত্রে যদি দৃঢ়তাপূর্ণ পদক্ষেপ সরকারের থাকে, তাহলে মব হবে না। আর যদি এরকম মব হয় বা এরকম আইন শৃঙ্খলার অবনতি ঘটে, তাহলে তো আর নির্বাচনের কোনো মানে থাকবে না। মানুষজন ভোট দিতে যাবে না, এবং ভোট এক পক্ষ ছিনিয়ে নিয়ে যাবে, যেটা ভয়ঙ্কর এক সরকারের পরিণতি। সরকারের পদক্ষেপের কথা আপনি বলছেন। সাইফ মুস্তাফিজ, শুধু কি সরকারের পদক্ষেপ, মানে আপনারা যা রাজনৈতিক দলগুলো আছে, মব নিয়ন্ত্রণে আপনাদের কোনো ভূমিকা নেই? না, সরকারের থেকেও বড় পদক্ষেপ নিতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর। কারণ আমরা যে রাজনৈতিক দলগুলো আসলে পরিবর্তিত এখন রাজনৈতিক বাস্তবতায় রাজনীতি করার সুযোগ পেয়েছি, সেই ধারাটা আমাদের অব্যাহত রাখার জন্য আসলে একে অপরের প্রতি সেই সহনশীলতা, সেই সেফ স্পেসটা একে অপরকে ক্রিয়েট করে দিতে হবে। আদারওয়াইজ যদি এটা আমরা না করে দিতে পারি, তাহলে যেই অপশক্তি নানাভাবে আমাদের মাঝে আবার ফেরার চেষ্টা করছে, তাদেরকে আমরা ফিরিয়ে আনার জন্য সম্ভাবনা তৈরি করে দেব, এবং নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে আসলে আবার বাংলাদেশকে আরেকটি রক্তপাতের দিকে ঠেলে দেব। তো আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর আমাদের অনেক বড় একটা ভূমিকা রাখতে পারবে। জি, আমি একটু সবশেষ একটু মন্তব্য নিতে চাই। ফজলুল বাবুল, রাজনৈতিক দলগুলো তো ভূমিকা দরকার। বিএনপি আসলে মবের বিরুদ্ধে কতটুকু ভূমিকা রাখতে পারছে সরকারের সাথে? বিএনপি সবসময় মবের বিরুদ্ধে। বিএনপি দেশের প্রচলিত আইন এবং আইনের অধীনেই সবসময়
থেকেছে। মব কালচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি আমরাই বলেছি, এবং এই সরকার অর্থনৈতিকভাবে অনেকটা সফল হলেও বিশেষ করে প্রশাসনিক সংস্কার এবং এই আইন শৃঙ্খলার অবনতি এটা ঠিক করতে পারেনি। এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি তারা মব কালচারকেই উৎসাহিত করেছে। এটা আমার বন্ধ হওয়া উচিত। অবশ্যই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তাদেরকে এম্পাওয়ার করে ট্রান্সপারেন্সি নিয়ে এসে আমার মনে হয় এখানে একটা সুষ্ঠু পরিবেশ নিয়ে আসার এখনো সময় আছে। সরকার এটা যদি সচেষ্ট হয়, এটা সরকার করতেই পারে যে কোনো সময়। খুব স্পষ্ট করে বলেন। আমি সবশেষ ফয়জাবেদ আপনার কাছ থেকে আশাবাদ নিয়ে শেষ করতে চাই, কারণ টিআইবির পক্ষ থেকে যেখানে বলা হয়েছে বাংলাদেশে মব সহিংসতা শুরু হয়েছে সরকারের ভেতর থেকে। সচিবালয়ে প্রথম মবের উৎপত্তি ছিল, যেটা নিয়ন্ত্রণ করা যায়নি বলে বাইরের শক্তি এখন ক্ষমতায়িত হচ্ছে। সরকার আসলে কি বলছে, কিভাবে নিয়ন্ত্রণ করবে? দেখুন, আপনি একদম অ্যাজ ইট ইজ যেভাবে পড়েছেন জি। এটা তো খুবই কনফিউজিং। সরকারের ভিতর থেকে মব সংস্কৃতির উৎপত্তি এটা কিভাবে হলো? ধরুন সচিবালয়ের পার্টিকুলার যে ঘটনাকে রেফারেন্স করেছেন, এখানে তো সরকার ঢুকে পড়ে নাই সচিবালয়। জি, যারা ঢুকে গিয়ে এখানে একটা কেওয়াস সৃষ্টি করেছে তারা কি সরকার? উৎপত্তি আপনি কিভাবে সরকার ভিতর থেকে বলছেন? সো এইটা ঠিক দাবির সঙ্গে এক্সাম্পল কতটা সংহতিপূর্ণ হলো সাংবাদিক হিসেবে আপনি বিবেচনা করবেন। আমার মনে হয় পাঠক হিসেবে বা নাগরিকরা এটা বিবেচনার সুযোগ পাবে। সরকার তো মব উৎপত্তি করেনি, রিয়েলিটি আছে কিছু। রিয়েলিটি হচ্ছে আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময় এমেনসিপেটরি ভায়োলেন্স বলে একটা বিষয় আছে, সারা দুনিয়ায় স্বীকৃত আছে। এটা কোথাও কোথাও অভ্যুত্থান পরবর্তী সময়ে 2 বছরের মতো লাস্টিং করেছে। বিকজ আমাদের এখানে আপনি যদি আপনি জাস্ট একটু বিবেচনা করেন যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন পাই, একটি 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে, সেই সময় সারা দেশের কোথাও কোনো থানা তার ফাংশন বন্ধ করতে হয়নি। একদম। থানা অ্যাক্টিভ ছিল, কিন্তু এই সময়ে এসে পুলিশকে আপনি তো আচ্ছা। পুলিশের বাইরে নিয়ে গেছেন, পুলিশকে আপনি সন্ত্রাসে পরিণত করেছেন, মানুষ তার একদম, ক্ষোভ একদম। দেখিয়েছে। এর ফলে যে শৃঙ্খলা ভেঙে পড়েছে সেটার জন্য আপনি শুধু এটুকু বলেন যে সরকার সোচ্চার কিনা নির্বাচনকে মাথায় রেখে। ডেফিনেটলি এখন যেটা আমি পরিষ্কার করে বলি, সরকারের এখানে অনেক রেসপন্সিবিলিটি আছে। সরকার অনেক চেষ্টা করবে, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ থাকবে। সবচেয়ে বড় রোল পলিটিক্যাল পার্টিগুলিকে এই জায়গায় প্লে করতে হবে, অন্তত নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি এবং ভোটারদের প্রতি রেসপেক্ট রাখতে হবে, মাথায় রাখতে হবে। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে তার মানে নির্বাচিত যত স্টেক হোল্ডার আছে যারা নির্বাচনের মাঠে থাকবেন তাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে 71 জানালে সাথে থাকবেন।